হ্যালো, ওয়েলকাম টু বটনি ফ্যাক্টস। আজ আমি যে বিষয়টা নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা অনেকের রিকোয়েস্ট ছিল যে ক্লাস 11 এবং 12-এর জন্য কোন বিষয়গুলো ডেমোর জন্য পারফেক্ট হবে। তো প্রথম কথা বলি যে এটা আমি বানাতেই ভয় পাচ্ছিলাম, কারণ এতটা বড় একটা জায়গা যেখানে অনেক ছোট ছোট টপিককে খুব সুন্দরভাবে ডেমো হিসেবে বলা যেতে পারে। ঠিক আছে, হ্যাঁ, সেই জন্য আমি একটু ভয় পাচ্ছিলাম যে এত বড় জিনিসটা কিভাবে বানানো যায়। ঠিক আছে, এটা মুখে বলে দেওয়া হয়তো সহজ হবে, কিন্তু এরকম ভিডিও হিসেবে বানানোটা একটু কঠিন কাজ। ঠিক আছে, তো আমি বলেছিলাম বানাবো, তাই আমি বানাচ্ছি। তো আমি এটাকে কিছুগুলো সেগমেন্টে ভেঙে দেবো। ঠিক আছে, যে আমি প্রথম কথা আজকে যেটা বলছি সেটা ক্লাস 11-এর সেমিস্টার 1-এ যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলোর আমি আজকে বলবো যে এই সেমিস্টার 1-এ যে যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে কোন কোন টপিকগুলো ডেমোর জন্য ভালো হবে। দেখো, আমি সবার প্রথমে আমার সিলেকশনের যে বেসিসটা সেটা আমি আগে সবার প্রথমে ক্লিয়ার করি। আমি এখানে বেশি ছবি আঁকার টপিক যেগুলো রয়েছে, যেগুলো ছবি এঁকেই ডেসক্রাইব করতে হবে, আমি সেই সমস্ত টপিকগুলোকে অফ করে রাখবো। কারণ আমার যা মনে হয় যে ওইটুকুন সময়ের মধ্যে তোমরা যদি ছবি আঁকতে ব্যস্ত হয়ে যাও তাহলে তোমার আসল পড়ানোটা সেই জায়গায় কিন্তু স্টপ হয়ে যাবে যতক্ষণ তুমি ছবি আঁকবে। তাই তোমার ডেমোটা মনে হয় না পারফেক্ট হবে। ঠিক আছে, এবং কিছু জায়গায় সত্যি কথা ছবির প্রয়োজন, ছবি ছাড়া তুমি ডেসক্রাইব করতে পারবে না। তাই আমি চাইবো সেই সমস্ত জায়গাগুলোকে অফ করে রাখতে। এটা সম্পূর্ণ আমার মতামত, কারণ তুমি ওখানে যদি ছবি এঁকে সময় নষ্ট করো তাহলে তুমি আসল জায়গায় পৌঁছাতে পারবে না। ঠিক আছে, তো ছবি আঁকার কাজটা আমি ছবি আঁকার নিয়ে যে সমস্ত টপিকগুলো সেইগুলো আমি আমার এই আজকের যে ভিডিওতে সেগুলোতে আমি ওগুলো বারণ করব, যেগুলো তোমরা করবে না। এটা এমনও হতে পারে যে আমি হয়তো ছবি আঁকাতে অপটু বলে আমার ওই জিনিসগুলো ভালো লাগছে না, তোমরা যদি পছন্দ করো করতেও পারো, আমি বলে দেবো জায়গাগুলো। দ্বিতীয় কথা, আমার যে পড়ানোর যে টপিকগুলো হবে, আমি যেগুলো বলবো সেগুলো তোমাদের এই সিলেবাস যেটা আছে সেগুলো যেগুলো মেনশন করা আছে সেই সমস্ত টপিকও বলবো, এবং কিছু নিজে বানানো টপিকের গল্পও আমি বলবো যে তুমি এটার মধ্যে থেকে এইটুকুন জিনিসটা তুমি বেছে নিতে পারো। তো এই নিয়ে গোটা ভিডিওটা। চলো তাহলে একটু সিলেবাসটা দেখে নিই। দেখো, সেমিস্টার 1-এ টোটাল বলছে, আমি এখানে একটু আসি, যে তিনখানা ইউনিট রয়েছে। যে ইউনিট 1-এ কী রয়েছে, ডাইভার্সিটি অফ দ্য লিভিং অর্গানিজম। ঠিক আছে, এখানে কি রয়েছে, মেনলি ক্লাসিফিকেশনগুলো রয়েছে এবং নোমেনক্লেচার রয়েছে। ইউনিট 2-তে রয়েছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল। ঠিক আছে, এখানে কি কি রয়েছে, মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, অ্যানাটমি অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট অ্যান্ড স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমাল। আর ইউনিট 3-তে রয়েছে সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। ঠিক আছে, এখানে কি রয়েছে, সেল রয়েছে, বায়োমলিকিউল রয়েছে এবং সেল ডিভিশন রয়েছে। দেখো, আমি এবার একটু ডিটেলে যাই যে এগুলোর মধ্যে অ্যাকচুয়ালি কী কী রয়েছে। দেখো, ইউনিট 1-এ কী রয়েছে, ডাইভার্সিটি অফ দ্য লিভিং অর্গানিজম। দেখো কী কী রয়েছে, আমি চ্যাপ্টার 1-কে বলি। দেখো, চ্যাপ্টার 1-এ কিন্তু কি রয়েছে, বেশিরভাগটা নোমেনক্লেচারাল পার্টগুলো রয়েছে, ট্যাক্সোনমির হায়ার আর কি রয়েছে। ঠিক আছে, হারবেরিয়া, মিউজিয়াম, এগুলোর কি আমাদের মানে পড়ার কি এগুলোর গুরুত্ব, সিগনিফিকেন্স রয়েছে, এই সমস্ত জিনিস রয়েছে। তো আমি বলবো যে এই টপিকটা থেকে তোমরা সিলেক্ট করবে না, নিজে সিলেক্ট করবে না। এবার তোমার এমনও ঘটনা ঘটতে পারে যে যারা ইন্টারভিউয়ার তারা তোমাকে কি বললো, যে তারা একটা সিলেক্ট করে দিল এবং সেই অনুযায়ী তোমাকে বলতে হবে, তুমি নিজে এটা বলার চেষ্টা করবে না। কিন্তু তারা যদি সিলেক্ট করে দেয় তাহলে তুমি সেই জায়গায় বাধ্য হয়ে যাবে, এবং তুমি সেই জায়গায় হয়তো বলতেও পারবে না যে স্যার আমাকে অন্য দিন, এটা বলাটা হয়তো একটু অন্যরকম ঘটনা ঘটে যাবে। তাই সেক্ষেত্রে তুমি কি করবে, এখান থেকে যদি বলতেই হয় তোমাকে, তুমি তো আমার মনে হয় বলাটা কোনটা ভালো হবে, যে নোমেনক্লেচার মানে যে নামকরণের, ঠিক আছে, নোমেনক্লেচারের যে হিস্ট্রি, নোমেনক্লেচারের যে হিস্ট্রি, সেই হিস্ট্রি সম্পর্কে তুমি একটু বলে এসো। আমার মনে হয় এটা একটু বেটার হবে। মানে তুমি শুরু করবে অগাস্টিন পি ডিকান্ডোলে থেকে, যেখানে তিনি পলিনোমিয়াল নোমেনক্লেচারের কথা বলেছিলেন, এবং সেখান থেকে তুমি আস্তে আস্তে যে লিনিয়ান সিস্টেমে যেখানে বাইনোমিয়াল নোমেনক্লেচার এসেছিল তার গল্প বলবে, এবং এখানে তুমি ঢুকিয়ে দেবে যে যখন তুমি নোমেনক্লেচার পড়াচ্ছ, ট্যাক্সোনমির যে হায়ারার্কি সিস্টেমগুলো লিনিয়াস বানিয়েছিল সেই সমস্ত জায়গাগুলো নিয়ে তুমি একটা সাম আপ করে বানাতে পারো। তো
তুমি কি করলে, তুমি ওনাদের কথাও রক্ষা করলে এবং তুমি একটা মোটামুটি গল্পের আকারে তোমার এই পুরো জিনিসটাই কিন্তু স্টোরি টেলিং একটা ব্যাপার হয়ে যাবে। যে অগাস্টিন পি ডি ক্যান্ডোলে কি বানিয়েছিলেন পলিনোমিয়াল নমেনক্লেচার, যেখানে অনেকগুলো কি ছিল, অনেকগুলো এপিথেটস ছিল, ঠিক আছে। সেই এপিথেটসগুলো অ্যাকচুয়ালি কি আমাদের ভালো কাজই করতো। এটার মধ্যে অনেক তথ্য ছিল, মানে কোনো একটা অর্গানিজম যদি পলিনোমিয়াল নোমেনক্লেচার দিয়ে তাকে দেখি, তাহলে সেই অর্গানিজমটা সম্পর্কে অনেক রকমের তথ্য পাওয়া যায়, কিন্তু এটা মনে রাখা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ালো। ক্যারোলাস লিনিয়াস এই জিনিসটাকে একটু সহজ করে দিলেন। তিনি বললেন যে বাইনোমিয়াল নোমেনক্লেচার, সেখানে তথ্য কম থাকলেও নামকরণটা সহজ হয়ে গেল, ঠিক আছে, যে সহজে মনে রাখতে পারবো। যেমন আমি তোমাকে বলি, কারো যদি স্পেসিফিক এপিথেট কি হয়, ভেরিডেস হয়, তাহলে জানবে সেটার গ্রিন ইন কালার হয়। কারো স্পেসিফিক এপিথেট যদি স্যাটাইভা হয়, তাহলে সেটা কাল্টিভেটেড প্ল্যান্ট। তো এইরকম কিছু জিনিসকে তুমি অ্যাড করে তোমার জিনিসটাকে একটু রংচঙে বানিয়ে স্টোরি টেলিং ব্যাপার হয়ে যাবে। এখানে সায়েন্সের থেকে ব্যাপারটা কি হয়ে যাবে, একটু স্টোরি টেলিং, যে গল্পের ছলে বলতে হবে। এটা কখন বলবে, যখন তোমাকে ইন্টারভিউয়ার বাধ্য করবেন যে তুমি ওখান থেকেই বলো, তখন তুমি, আমার মনে হয় এই জায়গাটা বলার সুবিধা হবে। এবার তুমি হারবেরিয়া, বটানিক্যাল গার্ডেন, জুলজিক্যাল গার্ডেন, এগুলো সম্পর্কে, এগুলোর সিগনিফিকেন্স যদি বলতে যাও, আমার মনে হয় এই জিনিসটা একটু কি বলো তো বাজে শোনাবে, মানে ডেমোর জন্য পারফেক্ট নয়, ঠিক আছে। দ্বিতীয়তে আসি, যে চ্যাপ্টার 2-এ কী রয়েছে, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, যেখানে 5 কিংডম ক্লাসিফিকেশনের গল্প বলেছে, সেলিয়েন্ট ফিচার অ্যান্ড দ্য ক্লাসিফিকেশন অফ মনেরা, প্রোটিস্টা অ্যান্ড ফানজাই আপ টু মেজর গ্রুপস, লাইকেন, ভাইরাস, ভাইরয়েডস অ্যান্ড প্রায়ন্স। তো ওই প্রায়ন্সটা নতুন অ্যাড করেছে, তো ওটা সিলেবাসের সামনে লেখা আছে, তোমরা দেখে নিতে পারো, মানে বইয়ের সামনে ওটা লেখা আছে যে প্রায়ন এবছরে নতুন অ্যাড করেছে। তো আমি একটু আসি এই জায়গায়, যে এখান থেকে তুমি কি বলবে। প্রথম কথা, তুমি নিজে নিজে এই জায়গাটাকে চয়েস করবে না। এবার তারা যদি তোমাকে বাধ্য করেন, তখন তুমি কি বলবে, তখন তুমি এক কাজ করবে, ক্লাসিফিকেশন যে সিস্টেমটা রয়েছে, মানে 5 কিংডম ক্লাসিফিকেশন যে সিস্টেমটা এলো, সেই সিস্টেমটার ইভলিউশনের কথা বলবে। ইভলিউশন মানে আমি কি বলছি, যে প্রথমে লিনিয়ান সিস্টেম দিয়ে তুমি স্টার্ট করবে, যে ক্যারোলাস লিনিয়াস দুটো গ্রুপে ভেঙেছিলেন, প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া। এরপরে এলো আর্নেস্ট হেকেল, তিনি কি করলেন, প্রোটিস্টায় ভাঙলেন। তারপরে এলো কোপল্যান্ড এসে তিনি আরেকটা কিংডমকে অ্যাড করলেন, যার নাম হচ্ছে মনেরা। তারপর এলো আর.এইচ. হুইটেকার, তিনি কি করলেন, ফানজাইকে অ্যাড করলেন। এবং এগুলো যখন বলবে, কিসের ভিত্তিতে তারা ভাগটা করেছিলেন, কেন করেছিলেন, সেইটা বলবে। মানে তুমি রলি যদি শুধু প্রত্যেকটার ক্যারেক্টারিস্টিক্স বলতে থাকো, তাহলে জিনিসটা বাজে শোনাবে। মনে করো ফানজাই বললাম, তো ফানজাই তুমি বলতে শুরু করলে যে এদের স্পোর হয়, ঠিক আছে, এরা হেটারোট্রফিক হয়, এরকমভাবে যেন না হয়, আমার যেন গল্প হয়। এই ক্লাসিফিকেশন সিস্টেমটাও যখন আমি বলবো, তখনও কিন্তু গল্পের ছলেই বলবো, যে কেন তারা এই ভাগগুলো করেছিলেন, মানে পুরোটা যেন গল্পের আকারে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে। যে ফানজাইকে কেন বাদ দিতে হলো, ঠিক আছে, প্রোটিস্টাদের জন্য আলাদা গ্রুপ কেন বানানো হলো, মনেরা বলে কেন একটা আলাদা কিংডম বানানো হলো, যে তারা প্রোক্যারিওটস, তারা ম্যাচ করছিল না, তারা কোনো জায়গায়, তারা মনেরারা যা ছিল তারা আগে অ্যানিম্যাল এবং প্ল্যান্টের মধ্যে ঢোকানো ছিল, তাদেরকে তুলে একটা সেপারেট গ্রুপ করে দেওয়া হলো। প্রোটিস্টা বানানো হলো কেন, যে এরা ইউক্যারিওট, এরা ইউনিসেলুলার, এবং এদের একটা স্পেসিফিক হ্যাবিট দেখতে পাওয়া যায়, যা তারা কী করে, কলোনি ফর্ম করে, ঠিক আছে। কারো সেল ওয়াল আছে, সেল মেমব্রেন আছে, মানে সেল মেমব্রেন সবার আছে, কারো কোনো সেল ওয়ালও থাকে। সেল ওয়ালটা কিন্তু একটু কি, একটু পেলিকল টাইপের একটু জিনিস তৈরি করে, প্রপার সেল ওয়াল নয়, ঠিক আছে। তো এই রাইজোপোডিয়া তৈরি করে, এই সমস্ত জিনিসগুলোকে অ্যাড করে করে তুমি কি করবে, তোমার ক্লাসিফিকেশনের যেটা ইভলিউশন, মানে 2 কিংডম, 3 কিংডম, 4 কিংডম এবং 5 কিংডমে আসবে, এটা তোমার ওয়ে হওয়া উচিত, ঠিক আছে। তুমি যদি পড়াতে তারা বাধ্য করেন, এবার তোমাকে বললো যে ভাইরাস সম্পর্কে কিছু কথা বলতেই পারেন, ঠিক আছে, তখন তুমি বলবে, দেখো ভাইরাসকে তুমি যদি ডেসক্রাইব করতে চাও, কেমনভাবে করবে, তো তুমি শুধু কি ভাইরাসের ক্যারেক্টারিস্টিক্স বলবে না, তুমি স্টার্ট করবে অ্যাবায়োজেনেসিস থিওরি দিয়ে, যেখানে বলা হয়েছিল যে ভাইরাস জীব এবং ঝড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু, কোনখানে যে সে জীব, কোনখানে জীব ঝড়, সেই জিনিসগুলো তুমি কি বলবে, ইন্টারেস্টিং ওয়েতে একটু পেশ করবে। মানে কীরকম কথা বলবে, যে এই যে ভাইরাসকে আমি জ্বর বলছি, যদি আমি রলি শুধু ভাইরাস, দেখুন দেখুন স্যার, এগুলো জ্বরের ক্যারেক্টার, এগুলো জীবের ক্যারেক্টার, এটা এমন হওয়া উচিত নয়। যে ভাইরাস
কেন জ্বর, কেন জীব, এটা একটু এক্সপ্লেনেটারি ওয়েতে তুমি ডেসক্রাইব করবে, তাহলে মনে হয় জিনিসটা একটু বেটার হবে। যে ভাইরাস মিউটেশন শো করে স্যার, করোনা ভাইরাসের গল্প সামান্য হয়তো একটু টানলে, মানে তখন ব্যাপারটা কী হয়ে গেল, তোমার যখন ইচ্ছাধীন হলো না ডেমোটা, তারা যখন বললেন তারাও বুঝবেন যে সে আনপ্রিপেয়ার্ড অবস্থায় দিচ্ছে, এবং আনপ্রিপেয়ার্ড অবস্থায় তুমি কতটা বেটার দেবে, কতটা গল্পের ছলে বলতে পারবে, সেই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ। মানে গল্প মানে তোমরা কি খেয়ে এসছো ওই গল্প বলতে বলছি না, ভাইরাসের গল্পটা যেন ভাইরাসের মতনই হয়। সেখানে তুমি আরএনএর গল্প বলবে, যে প্রথম জেনেটিক মেটেরিয়াল হিসেবে আরএনএ ছিল, তাদেরকে রেট্রো ভাইরাস বলা হয়, পরবর্তীকালে দেখা গেল, মানে তোমার গল্পটা যেন খেলতে থাকে। হ্যাঁ, মানে ভাইরাসই বলছো কিন্তু কোনো এক একটা ক্যারেক্টারে তুমি স্টে করবে, যে গল্পটা বলছো সেটা স্টে করবে, সঙ্গে সঙ্গে বলে বেরিয়ে যাবে না, সেই ক্যারেক্টারগুলোকে, সেই যে অ্যাট্রিবিউটসগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করবে, যে কেন আরএনএ ছিল, আরএনএ থেকে কেন ডিএনএতে আসতে হলো, সেই গল্পটা তুমি এখানে সুন্দরভাবে বসাতে পারবে। তাহলে তোমার ওখানে কনসেপ্টটাও কিন্তু তারা চেক করে নেবেন বা বুঝতে পারবেন। তাহলে এই জায়গাগুলো তোমার নিজের ইচ্ছায় তুমি বলতে যাবে না, তারা যদি বাধ্য করেন তার জন্য রেডি করে রাখবে। ঠিক আছে, এরপর আসে আমি প্ল্যান্ট কিংডম। দেখো, প্রথমেই বলি যে এই জিনিসটা না, যারা জুলজির আছো বা যারা ফিজিওলজির আছো তারা চুজ করো না, ঠিক আছে, কারণ কনসেপচুয়ালি তোমরা হিট করতে পারবে না। আমি তোমাদেরকে বলবো যারা বটানির আছো তারা কিন্তু এই জায়গাটা হিট করবে, এবং কেমনভাবে হিট করবে আমি তোমাকে বলবো। যে দেখো, সেলিয়েন্ট ফিচার যদি তোমাকে বলে, তাহলে এটা কি বলো তো, যদি বলতে যাও খুব বাজে শোনাবে, যে অ্যালগি সেলিয়েন্ট ফিচার, যারা বটানির স্টুডেন্ট বা বটানির যদি মানে এক্সপার্ট থাকে তার জন্য শুনতে ভালো লাগবে। তোমরা একটা কাজ করতে পারো, এই জায়গাটাও তোমরা নিজেরা চুজ করবে না, তারা যদি বাধ্য করেন তখন তুমি কি কি কথাগুলো বলবে আমি সেগুলোই বলবো। তারা যদি বাধ্য করেন, তোমরা যে কোনো একটা প্ল্যান্ট গ্রুপকে ফিক্স করে নাও। মনে করো, ধরে নাও আমার বক্তব্য যদি আমি টেরিডোফাইটকে করি, এটা তোমরা করতে পারো। কাকে করবো? যদি টেরিডোফাইটসকে আমরা কী করি, ফিক্স করে নিই। তো টেরিডোফাইটসের আমি ক্যারেক্টারিস্টিক্স বলবো, কেমনভাবে, তার পেছনটাকে একটু নেবো, মানে ব্রায়োফাইট কীরকম ছিল, ব্রায়োফাইট থেকে তারা কিভাবে ইভলভ করেছে, এবং তারা তারপরের যে গ্রুপ জিমনোস্পার্ম, সেই গ্রুপ থেকে তারা কতটা পিছিয়ে আছে, আমরা সেই গল্প বলবো। দেখো, টেরিডোফাইটা কিন্তু একটা ইন্টারেস্টিং একটা কি বলতো জায়গা, যে কিন্তু ক্রিপ্টোগ্যামস, কিন্তু এর মধ্যে প্রচুর নতুন জিনিস এসেছিল। এই ফার্স্ট ল্যান্ড প্ল্যান্ট হিসেবে নিজেকে এস্টাবলিশ করার জন্য যা যা লাগে সেই জিনিসগুলো দেখিয়েছিল। এর মধ্যে কী এসেছিল, রুট স্টেম লিফ এসেছিল, এবং ভাস্কুলার বান্ডিল এসেছিল, এর মধ্যে অনেক কিছু জিনিস এসছে। তাহলে এই জিনিসগুলোকে তোমরা যদি একটু গল্পের ছলে, গল্পই হবে ব্যাপারটা, মানে আমার যেন টেরিডোফাইট পড়াতে যে যে এদের দেহ মূলকাণ্ড পাতায় বিভক্ত, এরকম যেন না হয়। আমরা গল্পটা শুরু করব ল্যান্ড প্ল্যান দিয়ে, যে এর আগে যারা যারা ছিল, অ্যালগিরা বেশিরভাগটাই জলজ ছিল, ব্রায়োফাইটরা বেশি কী ছিল, উভচর ছিল, তারা ভেজা স্যাঁতসেঁতে জায়গায় হতো। প্রপার ল্যান্ড হ্যাবিট কে দেখালো? প্রথমে টেরিডোফাইট। তোমরা এইরকমভাবে টেরিডোফাইট আমার মনে হয় একটা সুইট পয়েন্ট, যে জায়গাটা তোমরা খুব সুন্দরভাবে ডেসক্রাইব করতে পারো। আমার মনে হয় এখান থেকে তুমি আরেকটা জায়গা ডেসক্রাইব করতে পারো, সেটা হচ্ছে জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম। আমি দুটো জায়গা লিখলাম, যে জিমনোস্পার্ম ভার্সেস অ্যাঞ্জিওস্পার্ম, এদের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। পার্থক্যটাও যেন আমি বলছি গল্পের ছলে হয়, যে জিমনোস্পার্মের নেকেড সিডেড দিয়ে শুরু করবে, কি তাদের ছিল না, কেন হয়নি। ঠিক আছে, এইখান থেকে তোমরা অ্যাঞ্জিওস্পার্ম এবং জিমনোস্পার্মের মধ্যে টস করাকরি করবে। ঠিক আছে, যে কে ভালো কে কম, ইভলিউশন বেসড গল্প হবে, যেন যেন ক্যারেক্টারগুলোকে পরপর না বলে দিই আমি, তাহলে জিনিসটা খারাপ হবে। আমি তোমাদের দুটো জায়গা সিলেক্ট করতে বলছি, যে একটা হচ্ছে টেরিডোফাইট, তোমরা এই জায়গাটা বলতে পারো যে ল্যান্ড প্ল্যান, এটা কিন্তু বিশাল একটা পয়েন্ট। ঠিক আছে, এবং এরা ক্রিপ্টোগ্যামস, এরা অনুন্নত, কিন্তু এরা ল্যান্ড প্ল্যান্ডে থাকার জন্য প্রথমবারে যা যা লাগবে সেই সমস্ত জিনিসগুলো টেরিডোফাইটই দেখিয়েছিল। তো এই জায়গাটা তোমরা এই অ্যালগি ব্রায়োফাইট থেকে টেনে টেনে টেরিডোফাইটে আসবে, বলবো টেরিডোফাইট, আমার টপিক হবে টেরিডোফাইট, কিন্তু আমি পেছন থেকে টানবো গল্প। বোঝা গেছে? দ্বিতীয়, অ্যানিম্যাল কিংডম। অ্যানিম্যাল কিংডমে আমি সেম কথা বলবো, যারা বটানি স্টুডেন্ট তারা এই পার্টটাকে চুজ করো না। ঠিক আছে, যারা জুলজি স্টুডেন্ট তাদেরকে যদি বাধ্য করেন স্যার যে তোমাকে এখান থেকেই বলতে হবে, আমি সেখানেও সেম কথাই বলবো, যে যে কোনো একটা ফাইলামকে তোমরা ফিক্স করে নাও। মনে করো আমি মোলাস্কাকে ফিক্স করলাম, ধরে নাও আমি কাকে ফিক্স করলাম, মোলাস্কা। ঠিক আছে, এই মোলাস্কার আমি ইভলিউশনটা একটু বলবো, যে কোথা থেকে এসছে, কেন এরকম হলো। ঠিক আছে, বা যদি আমি ভার্টিব্রেটস আর নন ভার্টিব্রেটসকে আমার মতন করে ইভলিউশন মানে একদম প্রপার একদম ইভলিউশন বলতে বলছি না, যে এটা স্যার প্যারাফাইলি, ঠিক মানে প্যারাফাইলেটিক অরিজিন, এটা মোনোফাইলেটিক অরিজিন, এসব কথা বলতে বলছি না। তোমার গল্পটা যেন
গল্পের মতন এবং সুন্দর করে গুছিয়ে সাজিয়ে হয়। এই যেমন আমরা যদি মনে করে বলি যে ওই যে ফিশের হার্ট, আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি, যে ফিশ থেকে কার এসছে, অ্যাম্ফিবিয়া এসছে, অ্যাম্ফিবিয়া থেকে রেপটিলিয়া এসছে, হার্টের যে শেপের কী হয়েছে, ইভলিউশন হয়েছে, এই জিনিসগুলোকে তুমি একটু বলতে পারো। ঠিক আছে, তাহলে এই অ্যানিম্যাল কিংডমটা আমার মনে হয় যে যারা জুলজি স্টুডেন্ট তারা এই জায়গাটাকে চুজ করলেও করতে পারো, বটানি স্টুডেন্টরা এই জায়গাটাকে চট করে চুজ করবে না। ঠিক আছে, প্ল্যান্ট কিংডম আমি তোমাদেরকে বলে দিলাম, টেরিডোফাইটটাকে চুজ করতে পারো, তোমরা এপাশ ওপাশ করে টেরিডোফাইটকে ভালোভাবে ডেসক্রাইব করতে পারো। আমি যেমন লিখলাম মোলাস্কা, তোমরা এমনও বলতে পারো যে আমি আর্থ্রোপোডাকে ধরলাম বা প্ল্যাটিহেলমিনথিসকে ধরলাম। প্ল্যাটিহেলমিনথিসেরও এধার ওধার অনেকটা পার্থক্য রয়েছে, যে প্ল্যাটিহেলমিনথিস হঠাৎ করে একটু ইভলিউশন বেশি দেখিয়েছে। ঠিক আছে, যে কি তাদের ওখানে সবাই কি মোটামুটি প্যারাসাইটসের মতন কাজ করে, এই জায়গাগুলো তোমরা একটু গুছিয়ে বলার চেষ্টা করো, একটু গল্পের মতন ইভলিউশন দিয়ে বলার চেষ্টা করো। ঠিক আছে, চ্যাপ্টার 5, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ যারা বটানি স্টুডেন্ট। ঠিক আছে, খুব সুন্দর জায়গা, তুমি এই জায়গাটাতেই সব থেকে বেশি হিট করতে পারবে। সবার প্রথমে আমি এক কাজ করি, এই ফ্যামিলিগুলোকে বাদ দিয়ে দিই, মালভেসি, সোলানিসি, ব্রাসিকাসি, কম্পোজিটি, লিগুমিনিসি, মানে পোয়েসি, মানে আর লিলিয়েসি, এই যে ফ্যামিলিগুলো আছে একদম বলবে না, কারণ এখানে বলার মতন কিচ্ছু জায়গা নেই। পর ক্যারেক্টারিস্টিক্স বলতে হবে, এটা বলার থেকে না বলা অনেক ভালো। আর বলছো, যদি কেউ বলছো যে ফ্লোরাল ডায়াগ্রাম আঁকবো, একবার এঁকে দেখো কতটা কষ্ট হয়, তো তুমি ওইটা এখন টাইমে ফ্লোরাল ডায়াগ্রাম, ফ্লোরাল ফর্মুলা এইসব লিখে ব্যতিব্যস্ত নিজেকে না করে প্রপার জায়গায় হিট করো। দেখো, প্রথমে আছে রুট। ঠিক আছে, রুটের স্ট্রাকচার যদি বলো সেটা সেই বয়সের জন্য একটু কম হয়ে যাবে, বলবো না। রুটের মডিফিকেশনগুলো বলার মতন জায়গা নেই। ঠিক আছে, জায়গা নেই মানে সেই সময়ে তুমি রুটের মডিফিকেশন বলতে গেলে তোমার শুধুমাত্র ইনফরমেশন ডেলিভার করা হবে। ঠিক আছে, স্টেমেরও সেম গল্প। এর যদি ক্যারেক্টারিস্টিক্স বলি খুব ছোট বাচ্চার মতন হয়ে যাবে, আর স্টেমের যদি মডিফিকেশন বলি তাহলে ইনফরমেশন হয়ে যাবে। তোমার জায়গা কোনখান থেকে আসছে, তুমি চলে যাও ইনফ্লোরেসেন্স নিয়ে তুমি কিন্তু বেশ কয়েকগুলো কথা বলতে পারবে, যে ইনফ্লোরেসেন্স যখন ফ্লাওয়ার ক্লাস্টারে হয় তখন একটা স্পেশাল ব্রাঞ্চের মধ্যে হয়, তার নাম হচ্ছে ইনফ্লোরেসেন্স। যদি ছোট হয়ে যায় সেটাকে স্কেপ বলে। ঠিক আছে, ইনফ্লোরেসেন্সের যে স্টকটা র্যাচিস বলে, এটাকে পেডাঙ্কেলও বলে। যখন ব্রাঞ্চড হয়ে যায় তখন মেনটাকে পেডাঙ্কেল বলে, সাইড ব্রাঞ্চেসগুলোকে র্যাচিস বলে। এরপর তুমি রেসিমোজ, হাইমোজ, মিক্সড, এত দূরই স্টপ, তুমি এত দূরই ডেসক্রাইব করবে। এবার রেসিমোজের টাইপস ডেসক্রাইব যদি তুমি করতে দাও তখনই দেখবেন হয়তো স্যার বলবেন যে স্টপ, আর লাগবে না। ঠিক আছে, তাহলে তোমার এই জায়গাটা একটা গুড পয়েন্ট হতে পারে। তোমার ফ্লাওয়ার, বিশাল সুন্দর জায়গা, কোনো ছবি আঁকার প্রয়োজন নেই, তুমি ফ্লাওয়ারের টাইপসটাকে নিজের মতন সেট করো। দেখো, ফ্লাওয়ারের তুমি এক কাজ করতে পারো, একটু নতুন করে বানাতে পারো, যে আমি কি বানালাম, টাইপস অফ ফ্লাওয়ার পড়াবো। হ্যাঁ, আমি বিভিন্ন রকম কি করলাম, টাইপস বার করলাম। আমি প্রথমে যে ডিপেন্ডিং আপন দেয়ার হোল, ঠিক আছে, নাম্বার অফ হোল, তুমি এখানে তুমি কি করতে পারো, তুমি ওই যে কমপ্লিট আর ইনকমপ্লিট ফ্লাওয়ারে মানে ভাগ করলে, তারপরে এসেন্সিয়াল হোল্ডসের উপর ভিত্তি করে এটাতে ভাগ করলে, মানে করলে। ঠিক আছে, তারপরে তুমি নাম্বার অফ মানে মেম্বার্স, ফ্লোরাল মেম্বার্স, যে প্রত্যেকটা হলে ফ্লোরাল মেম্বার্সের নাম্বার উপর ভিত্তি করে ট্রাইমেরি, পেন্টামেরিতে ভাগ করলে। ঠিক আছে, আবার তুমি সেটাকে কাটার উপর ভিত্তি করলে, যার সিমেট্রির উপর ভিত্তি করে ভাগ করলে, তাহলে তুমি প্রত্যেকটা জিনিসকে টুকরো টুকরোভাবে তুমি ফ্লাওয়ারটাকে ডিসক্রাইব করতে পারো, সুন্দরভাবে ডিসক্রাইব করা যাবে। এটা তোমার যদি মনে হয় যে না এটা আমি টাইপস করব না, তুমি সোজা চলে যাও স্ট্যামেন নিয়ে। আচ্ছা, আমি তোমাকে বলছি ফ্লাওয়ারের টাইপস বলার আগে তুমি ফ্লাওয়ার সম্পর্কে ডেসক্রাইব করবে। দেখো, অ্যাঞ্জিওস্পার্ম এবং জিমনোস্পার্ম দুজনের কিন্তু ফ্লাওয়ার দেখা যায়, এবং আমাদেরকে দিয়েছে যে ফ্লাওয়ারটা সেটা কিন্তু অ্যাঞ্জিওস্পার্মের ফ্লাওয়ার। সেই অ্যাঞ্জিওস্পার্মের ফ্লাওয়ারটা কোথায় জিমনোস্পার্মের ফ্লাওয়ার থেকে আলাদা, সেই জায়গাটা নিয়ে খুব সুন্দরভাবে বলা যায় যে ফ্লাওয়ারটা ইভলিউশনটা যেটা হয়েছে, ওর যে পেটালে কালার এসছে, পেটালের কালারটা কিসের জন্য এসছে, ওর একটা স্পেশাল পিগমেন্ট আছে, যে পিগমেন্টটা কিন্তু প্লাস্টিডিয়াল পিগমেন্ট নয়, ফটোসিনথেটিক পিগমেন্ট নয়, সেই পিগমেন্টটা ভ্যাকুলার পিগমেন্ট, সেই পিগমেন্টটা অ্যান্থোসায়ানিন এবং অ্যান্থোজান্থিন, এরা কি করে কালার ইম্পোর্ট করে, মানে গ্রিন না, অন্যান্য এরা কি করে হোয়াইট, রেড, ইয়েলো, এই যে ডিফারেন্ট মানে আদার দ্যান গ্রিন, এই কালারগুলো ইম্পোর্ট করে। এটা কি করে,
পলিনেটার্সদের, বিশেষ করে ইনসেক্টসদের কী করে, অ্যাট্রাক্ট করে। এতে পলিনেশনটা কি হতে পারে, আরও বেটার হবে, মানে যাতে কি হবে, যাতে রিপ্রোডাকশনটা বেটার হয়, সেই জন্য আমাদের ফ্লাওয়ারকে ইভলভ করা হয়েছে। এবং আমরা এখানে শুরু করব যে আমরা সবথেকে বেশি আশেপাশে যাকে দেখি, অ্যাঞ্জিওস্পার্মকে দেখি। কেন? কারণ অ্যাঞ্জিওস্পার্ম আমাদের বর্তমান দিনে প্রেজেন্ট সিনারিওতে সবথেকে বেশি ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড। কেন? কারণ তার পলিনেশনে কিছু আমরা কারচুপি করে রেখেছি। আমি কি করেছি, পলিনেশন প্রসেসটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। কার ক্ষেত্রে? অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে। জিমনোস্পার্মের ক্ষেত্রেও ফ্লাওয়ার দেখা গিয়েছিল, কিন্তু জিমনোস্পার্মের ক্ষেত্রে যে পেটাল তো ছিল না, ওর জায়গায় পেরিয়ান ছিল, সেপাল পেটাল মিলেমিশে পেরিয়ান তৈরি করে, কিন্তু কালার কিন্তু গ্রিনই ছিল। তাহলে এই জায়গাটা ফ্লাওয়ারটা খুব সুন্দরভাবে ডেসক্রাইব করা যায় যে জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মের কি ফ্লাওয়ারের ভেরিয়েশন। আমি এখানে লিখব যে জিমনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্মের ফ্লাওয়ারের যে ডিফারেন্স। শুধু ইভলিউশন গল্প বলবে, এটা নিয়ে সুন্দর টাইম কাটানো যাবে, এত সুন্দর গল্পের মতন হবে পুরো জিনিসটা। ঠিক আছে, আমার ভিডিও হয়তো আছে, দেখে নেবে। হয়েছে। তারপরে তোমরা কি ব্যাখ্যা করতে পারো যে টাইপস, যে এরপরে আমি টাইপসে ঢুকছি। ঠিক আছে, হয়ে গেল, টাইপস গল্পটা বলে দিয়েছি। জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মের ফ্লাওয়ারের যে ডিফারেন্স, সেটা নিয়ে ইভলিউশন কেমনভাবে গেছে, গল্প তো আমি তো বলতেই পারি। ঠিক আছে, এরপর যদি আমার এটা না পছন্দ হয়, আমি কোনখানে আসবো, স্ট্যামেনে। শুধু স্ট্যামেনকে ডেসক্রাইব করো যে স্ট্যামেনে কী থাকে, ফিলামেন্ট থাকে এবং সাথে কী থাকে, অ্যান্থার থাকে। এবং এই অ্যান্থার থেকে তুমি চাইলে সোজাসুজিভাবে কোথায় ঢুকতে পারো, একটু তোমরা মাইক্রোস্পোরোজেনেসিসে ঢুকে যেতে পারো। ঠিক আছে, এমন কিচ্ছু ছবি আঁকতে হবে না, কিন্তু শুধু তুমি সুন্দরভাবে ডেসক্রাইব করতে পারবে। প্রথমে অ্যান্থারের স্ট্রাকচার ডেসক্রাইব করবে, দুটো অ্যান্থার লোব থাকে, মাঝখানে কি থাকে, কানেকটিভ থাকে। ঠিক আছে, তারপরে তুমি বলবে এর ভেতরে পোলেন্স থাকে বা মাইক্রোস্পোর্স থাকে। এই মাইক্রোস্পোর আগেও ছিল, এই মাইক্রোস্পোরটা থেকে কি এর ভেতরে এর প্রিকসিয়াস এবং কি এর এন্ডোস্পোরিক জার্মিনেশন হয় এবং কি তৈরি করে, সেখান থেকে মানে স্পার্ম তৈরি হয়। এই গল্পগুলো তুমি অ্যাড করো, এন্ডোস্পোরিক মানে বোঝাও, প্রিকসিয়াস মানে বোঝাও, এই সমস্ত জিনিসগুলোকে অ্যাড করো। তোমার এখান থেকে তুমি মাইক্রোস্পোরোজেনেসিসে ঢুকে যেতে পারবে। তোমার এটাও যদি পছন্দ না হয়, তুমি সোজাসুজি চলে যাও, তুমি গাইনিশিয়ামকে হিট করো, দারুণ জায়গা। ঠিক আছে, তুমি বলবে যে আজকে আমরা কি পড়ছি, ফোর্থ হোল্ড, আগে বলবে এরকমভাবে যে গাইনিশিয়াম কি আনছে, কার্পেল নিয়ে তৈরি। কার্পেল কি তৈরি করতে পারে, ফ্রুট তৈরি করতে পারে। এই জিনিসটা প্রথমে বোঝাও যে কার্পেলের মধ্যে কি রয়েছে। এই যে এই আগে কি ছিল, এর নাম কার্পেল হতে পারে, যাতে হচ্ছে কি এ হচ্ছে মেগাস্পোরোফিল। সেই মেগাস্পোরোফিলটার কি হয়েছে, ফোল্ডিং হয়েছে। অ্যাঞ্জিওস্পার্মে তো এটাই গুরুত্বপূর্ণ জায়গা, ফোল্ডিং হয়েছে, ফোল্ডিং হয়ে সে কার্পেল তৈরি করেছে, বড় গুরুত্বপূর্ণ ইভলিউশন। ঠিক আছে, সেটার জন্যই পরবর্তীকালে ফ্রুট তৈরি করতে পারবে। তারপরে তুমি কার্পেলের স্টিগমা বোঝাও, স্টাইল বোঝাও মানে কি করে সেটা বলো। তারপরে এইরকম ছবি ডায়াগ্রামেটিক আমি যদি আঁকতে পারছি, তোমরাও আঁকতে পারবে। আমার মনে হয় যে এইরকম একটা ছবি তোমরা আঁকতেই পারবে। স্টিগমা প্যাপিলি বোঝাও, কি বলো, কার্পেলের মধ্যে কি থাকে, ওভিউলস থাকে। ওভিউলের যে অ্যারেঞ্জমেন্টটা, প্লাসেন্টেশন বলে বেরিয়ে যাও, প্লাসেন্টেশন ডেসক্রাইব করবে না, ওটা বলে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে যাওয়ার পর তুমি কি করবে, তুমি এখান থেকে তুমি যদি চাও, তুমি অত তো যাওয়ারই প্রয়োজন পড়বে না, তুমি আরেকটা টপিককে চুজ করে নিতে পারো, যার নাম হচ্ছে মেগাস্পোরোজেনেসিস বা ফিমেল গ্যামেটোফাইট ডেভেলপমেন্ট। ঠিক আছে, তাহলে কার্পেল যে এই যে ফোল্ডিংটা হয়েছে মেগাস্পোরোফিলের, বড্ড গুরুত্বপূর্ণ জিনিস। খুব সুন্দর, তুমি নিজের হাত ব্যবহার করে তুমি এটাকে দেখাতে পারবে। তো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে আসছি আমি ফ্রুট, আরেকটা ইম্পর্টেন্ট জায়গা। বটানি স্টুডেন্টদের জন্য আমি বলছি স্পেসিফিক্যালি এই জায়গাগুলো, সেরকম জুলজি স্টুডেন্টদের জন্য অনেক জিনিস রয়েছে। ফ্রুটকে তুমি ডেসক্রাইব করো যে কী জিনিসটা আসলে কেমনভাবে তৈরি হয়, কাকে ফলস ফ্রুট বলে, ঠিক আছে, কাকে ফলস ফ্রুট বলে, কাকে ট্রু ফ্রুট বলে। এইসব বলা বলি করার পর তুমি সিম্পল ফ্রুট, মানে যেটা ইটারিও বলা হয়, অ্যাগ্রিগেট ফ্রুট, এবং তুমি কি কম্পাউন্ড ফ্রুটকে ডেসক্রাইব করে চলে এসো। আমার মনে হয় ফ্রুটকে ইভলিউশনের ওয়েতে ডেসক্রাইব করো, এর ভেতরে সিড থাকবে, একটু সিডের স্ট্রাকচারও বলে এসো, যে জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মের সিডের মধ্যে পার্থক্য কী। কারণ আমরা পড়ছি ফ্লাওয়ারিং প্ল্যান্টস, কিন্তু তার আগেটা তো জানতে হবে। তাহলে ইভলিউশন যখনই বলবে, ইভলিউশনটা কঠিন করে না, ইভলিউশন খুব সহজ করে বলবে। যে জিমনোস্পার্মের ক্ষেত্রে সিডের বাইরে একটা প্রোটেকশন ছিল, একটা ইন্টিগুমেন্ট ছিল, অ্যাঞ্জিওস্পার্মে আরেকটা লাগানোর প্রয়োজন পড়লো, কারণ তার সিডটাকে বেশি প্রোটেক্টেড রাখতে হবে। জিমনোস্পার্মের ক্ষেত্রে বাইরে শুধু টেস্টটা ছিল, এখন কি এসছে, টেস্টটা তো রয়েছে, আরেকটা ইন্টিগুমেন্ট ভেতরের দিকে হয়েছে, যার নাম হচ্ছে টেগমেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো ভালোভাবে ডেসক্রাইব করো। ফ্যামিলির ডেসক্রিপশন, আমার অপিনিয়নে এই ফ্যামিলির ডেসক্রিপশন যে পুরোটা রয়েছে, এটা
মানে পড়ানোর জন্যে দ্য মোস্ট ইউজলেস, মানে যখনই তুমি পড়ো, সেটা 11-এ পড়ো, সেটা 12-এ পড়ো, মানে সেটা তুমি গ্র্যাজুয়েশনে পড়ো, ফ্যামিলিতে কিন্তু আগে তোমাকে মরফোলজি জানতে হবে, তবে তুমি ফ্যামিলি বলবে। এবং ফ্যামিলিতে শুধু তুমি ক্যারেক্টারিস্টিক্স বলবে, ঠিক আছে? তবে তুমি যদি ইভলিউশন বলতে যাও তাহলে সেটা সেই বয়সে নিতে পারবে না। আর এই যে ফ্যামিলিগুলো আছে সেগুলো আনরিলেটেড ফ্যামিলি, ঠিক আছে? কিছু রিলেটেড ফ্যামিলি থাকলে তুমি হয় ইভলিউশনটাকে প্রপারলি কী করতে পারতে, ওদের সামনে তুমি দেখাতে পারতে, কিন্তু তুমি করতে পারবে না সেটা, যে যে ফ্যামিলিগুলো এখানে ডিসক্রাইব করা আছে। তুমি সোলানেসি বলবে, সোলানেসির দুটো পয়েন্টই ইম্পর্টেন্ট, মানে তুমি যদি বলতে চাও যে পারসিস্টেন্ট সেপাল আর অবলিকলি প্লেসড ওভারি, তুমি এটুকুন বলে কী লাভ পাবে? এটা তোমার পড়ানো হলো না, ঠিক আছে? এটা তোমার পড়ানো হলো না। তাই তুমি এইসব জায়গা না যে তুমি ফ্রুটে যাও, তুমি এরপরে যদি তোমার ইচ্ছা হয় লাস্ট পার্ট, আমি এটা চুজ করতে বলবো না কারণ একটু কঠিন হয়ে যাবে, যে সিডকে নিয়েও তুমি ডেসক্রাইব করতে পারো, কারণ অনেকের এটা নিয়ে ঝামেলা রয়েছে। অনেকের ঝামেলা রয়েছে মানে কি, তুমি সিড ডেসক্রাইব করছো, সিডের ভেতরে কী থাকে? সিম্পলি বলবে যে এর মধ্যে এমব্রিও থাকে এবং এমব্রিওর খাবার থাকে যার নাম হচ্ছে কি নাম, ডাইকটা সিডকে ডেসক্রাইব করবে, হ্যাঁ, যে এমব্রিওর মধ্যে কী থাকে, এমব্রিওর খাবার থাকে যার নাম হচ্ছে এন্ডোস্পার্ম। এই ট্রিপ্লয়েড মিপ্লয়েড এগুলো নিয়ে বেশি মাথা ঘামিয়ে ফেলো না। কী থাকে মাঝখানে স্কুটেলাম থাকে, যেটা একটা চ্যানেল বা পাইপের মতন জিনিস, মানে এটা চ্যানেলের মতন জিনিস। এখানে তুমি অ্যালিউরন লেয়ারের গল্প বলে এখানে তুমি জিব্বারলিনে ঢুকে যেতে পারো, ঠিক আছে? তুমি সিডের স্ট্রাকচার, মাইক্রোপাইল দিয়ে কে ঢোকে, চ্যালাজা কোনটা, চ্যালাজার যে একটা স্টক থাকে যেটাকে ফানিকল বলা হয়, এই সমস্ত গল্প বলে যে সিড কোথা থেকে এসছে, ওভিউলটাই পরবর্তীকালে সিড হয়ে গেছে, তুমি সিডটাও খুব সুন্দরভাবে ডিসক্রাইব করতে পারো। তাহলে এই জায়গাটা আমার মনে হয় মানে এইটা হচ্ছে এই ইনফ্লোরেসেন্স, ফ্লাওয়ার, ফ্রুট অ্যান্ড সিড তোমাদের জন্য দিস ইজ দ্য ক্রিম, ঠিক আছে, ফর ডেমো। এটা হচ্ছে সব থেকে ক্রিমি পার্টটা ডেমোর জন্য, যে যারা বটানি স্টুডেন্ট, পুরো ইভলিউশনকে টেনে এত সুন্দরভাবে ডেসক্রাইব করা যাবে ওই কম সময়ের মধ্যে, তুমি খুশি করে দিতে পারো। ইভলিউশনের কথা যদি তুমি গল্পের ছলে বলো, তোমার যে ইন্টারভিউয়ার সে তোমার ডেমো শুনে খুশি হয়ে যাবে, কিন্তু বলাটা বলার মতন হতে হবে। চলো নেক্সট আমরা আসছি চ্যাপ্টার 6, অ্যানাটমি অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্টস। এটাও কিন্তু বটানি স্পেসিফিক, যারা বটানি স্টুডেন্ট তারাই এই জায়গাগুলো পড়ানোর চেষ্টা করবে, জুলজি স্টুডেন্টগুলো এই জায়গাগুলো পড়ানোর চেষ্টা করবে না, ঠিক আছে? আমি আসছি যে অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, তুমি কি এখান থেকে নিজের চয়েস করবে? ঠিক, আমার মনে হয় না করাটাই ভালো। কেন বলছি, তার কারণ রয়েছে। দেখো, যে প্ল্যান্ট টিস্যু সিস্টেম, এখানে কি আমরা সিম্পল টিস্যু পড়বো, কমপ্লেক্স টিস্যু পড়বো, কিছু স্পেশাল টিস্যুর গল্প পড়বো। সিম্পল টিস্যুর মধ্যে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং কি আসে তোমার স্ক্লেরেনকাইমা। তুমি যদি স্যার বাধ্য করেন তুমি স্ক্লেরেনকাইমা বলতে পারো, যে স্ক্লেরেনকাইমা কী কী টাইপ, স্ক্লেরেনকাইমার ইন্টারলকিং এন্ডস থাকে, এই কেমনভাবে মেকানিক্যাল সাপোর্ট দেয়, এবং সাথে কোলেনকাইমাকেও ঢুকিয়ে দিলে যে একমাত্র লিভিং কিন্তু এ মেকানিক্যাল সাপোর্ট দেয়, কাদেরকে দেয়? যারা র্যাপিডলি গ্রোয়িং অর্গান, তাদের ইলাস্টিসিটির দরকার, কারণ স্ক্লেরেনকাইমা যেখানে থাকবে সেই পার্টটা রিজিড হয়ে যাবে। যদি কোলেনকাইমা তুমি ওই জায়গায় ঢোকাও, ওই পার্টটা ইলাস্টিক রাবারের মতন থাকবে, সে সেই মুহূর্তে বাড়তে পারে। তাহলে যেগুলো গ্রোয়িং অর্গান, যাদের বৃদ্ধি এখনও হচ্ছে, সেই পার্টগুলোতেও মেকানিক্যাল স্ট্রেংথের দরকার হয়, এবং দ্যাট স্ট্রেংথ হ্যাজ বিন গিভেন বাই দ্য কোলেনকাইমা, ঠিক আছে? লিভিং টিস্যু। এবং একটা কথা বলবে যে কোলেনকাইমা যে এক উদ্ভিদটার শেষ বয়স অবধি থাকে না, ওই টাইমটাই মেকানিক্যাল সাপোর্ট দিয়ে তারপরে সাধারণ নর্মালি ক্রাস্ট হয়ে যায়। কিন্তু স্ক্লেরেনকাইমা হচ্ছে সেই টিস্যুটা যেটা গ্রোথ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, ও আর হয়তো বাড়বে না, সেই পার্টটার মেকানিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য আমরা স্ক্লেরেনকাইমাকে ঢোকাই। তাহলে তোমার বলাটাও কিন্তু সেই গল্পের মতন হয়েই তুমি ঢুকবে। তারপর তুমি স্ক্লেরেনকাইমার ফিচারগুলো বলতে থাকবে, যে হেভি লিগনিফিকেশন হয়, ঠিক আছে, এর ইন্টারলকিং এন্ডস থাকে। জাইলেমকেও একটু টেনে দিয়ে আসবো, যে জাইলেমের যে পার্টগুলো রয়েছে, মানে মেকানিক্যাল টিস্যুটা আমি বলছি, তুমি যদি চাইলে তোমার ওয়েতে তুমি একটু বইয়ে যেরকম লেখা আছে সেরকমভাবে না, একটু মেকানিক্যাল টিস্যুর যদি প্রথম ধারণা দাও, তাহলে ছেলেদেরকে কেমনভাবে তুমি স্টুডেন্টদেরকে দেবে, আমি সেই গল্পটাতে আসছি, ঠিক আছে? সেই জিনিসটা তুমি বলতে পারো, এবং সেখানে কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমাকে একসাথে ঢোকাবে, স্ক্লেরিডসের গল্প ঢোকাবে। আমি কারো ক্যারেক্টারিস্টিক যে এত ধরনের স্ক্লেরিডস হয়, অ্যাস্ট্রোস্ক্লেরিড, ম্যাক্রোস্ক্লেরিড, ঠিক আছে, আমি এগুলো বলতে বলছি না। তুমি স্ক্লেরেনকাইমার ফিচার্সগুলো বলো, এবং সাথে জাইলেমকেও ঢোকাও, কারণ জাইলেমেরও ট্র্যাকিয়াও কিন্তু মেকানিক্যাল সাপোর্ট দেয় বাবা, ঠিক আছে? এই জিনিসগুলো একটু বুঝে নিয়ে বলতে হবে। সবটাই যে 11 পড়েই বা 12 পড়েই আমি সব জিনিসটা আয়ত্ত করবো না, তোমাকে এটার জন্য বড় বই আগে পড়ে নিতে হবে, ঠিক আছে? সেখানে কি সমস্ত জিনিস লেখা আছে সেইটা পড়ে তুমি 11-12-এর ডেমোটা দেবে, মানে 11-12-এর বই পড়ে 11-12-এর ডেমো দেওয়ার চেষ্টা করো না। ওই বইটায় এমন কিছু জিনিস দেওয়া আছে, কিছু জিনিস হয়তো
তার সম্পূর্ণ নিজস্ব মস্তিষ্ক প্রসূত, যেটা কোথাও লেখা নেই, এরকম কিছু জিনিসও লেখা আছে ওই বইটায়। ঠিক আছে, তাহলে ওই বইটাকে খুব বেশি বিশ্বাস করো না, অ্যাটলিস্ট আমি আমার ওপিনিয়ন বললাম। ঠিক আছে, তাহলে এই জায়গাটা তুমি বলতে পারো। ঠিক আছে, এবার কি রয়েছে যে এখানে মেকানিক্যাল টিস্যু সিস্টেম, অ্যানাটমি অ্যান্ড ফাংশন অফ টিস্যু সিস্টেম ইন ডাইকটস অ্যান্ড মনোকটস। দেখো ডাইকট মনোকটের পার্থক্য যদি তোমাকে বলে, স্টেমের পার্থক্য, রুটের পার্থক্য, অনেক সময় অ্যানাটমিক্যাল অ্যাসপেক্টে আমরা পড়ে থাকি এবং কোশ্চেনও দিয়ে থাকেন, এগুলো বলার চেষ্টা করো না। তোমার মেকানিক্যাল টিস্যু তোমার কি হতে পারে, একটা ডেমোর টপিক হতে পারে। আমি এইখানে লিখছি যে মেকানিক্যাল টিস্যু কি হতে পারে, তোমার ডেমোর টপিক হতে পারে। ঠিক আছে, মেকানিক্যাল টিস্যু তোমার ডেমোর টপিক হতে পারে, কিন্তু এটা গল্প দিয়ে স্টার্ট করবে এবং স্ক্লেরেনকাইমা এবং কোলেনকাইমার গল্প বলবে। ঠিক আছে, স্ক্লেরেনকাইমা এবং কোলেনকাইমার গল্প বলবে। হয়েছে। নেক্সট আমরা আসছি চ্যাপ্টার 7। দেখো এখানে যে জিনিসগুলো আছে এটা আমি তোমাদেরকে বলবো যে যারা জুলজি স্পেসিফিক তারা এই জায়গাটাতে পড়ানোর চেষ্টা করবে। ঠিক আছে, হ্যাঁ, তোমরা চুজ কি করবে। দেখো এপিথেলিয়াল, কানেকটিভ, মাস্কুলার, নার্ভাস যে টিস্যু সিস্টেমসগুলো আছে, সেলসগুলো আছে, তাদের গল্প বলবে, আছে এখানে দেওয়া। তো আমি বলবো যে তোমরা কানেকটিভ টিস্যু সম্পর্কে একটা ছোট্ট করে ডেমো বানাতে পারো, যে কত ধরনের কানেকটিভ টিস্যু হয়, কিন্তু এটাও একটু ইনফরমেটিভ হয়ে যাবে। তোমরা এখানে একটা জায়গা আছে, গ্ল্যান্ড বলে একটা জায়গা আছে। ঠিক আছে, সেই গ্ল্যান্ডে তোমরা কি ব্যাখ্যা করতে পারো, যদিও জিনিসটা একটু চাইল্ডিশ হয়ে যাবে 11-12-এর অ্যাসপেক্টে, মানে এটা ক্লাস 8 থেকেই ধারণাটা দেওয়া থাকে। তোমরা এখানে এন্ডোক্রিন, এক্সোক্রিন, এটা তো বলবে ক্ষরণটা কেমনভাবে হয়। ঠিক আছে, যেমন অ্যাপোনেফ মানে ক্রিন, হলোক্রিন, এই 4 জায়গাগুলো তোমরা বলার চেষ্টা করবে। হ্যাঁ, এই সমস্ত জায়গাগুলো তোমরা যদি বলো তাহলে এটা সম্পর্কিত তোমরা একটা কি করতে পারো, একটা তোমরা ছোট্ট ডেমো বানাতে পারো, যেখানে তোমরা গ্ল্যান্ডে তোমরা হরমোনের গল্প বললে, তোমরা এনজাইমের গল্প বললে, এবং সেই গ্ল্যান্ড থেকে যে প্রোডাক্টটা, ঠিক আছে, মানে এক্সক্রিটারি মেটেরিয়ালটা সেটা কেমনভাবে বেরোচ্ছে, হলোক্রিন, অ্যাপোক্রিন, মেটাক্রিন। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা একটু ভালো করে বলবে। আমি তোমাদের জন্য একটা একটা জিনিস বানিয়েছি, তো মোটামুটিভাবে এগুলো হলোক্রিন, ঠিক আছে, এগুলো মেরোক্রিন এবং অ্যাপোক্রিন, এগুলো তোমরা বলার চেষ্টা করবে। আচ্ছা, এখানে আরেকটা কিছু জিনিস রয়েছে যে যে তোমরা যদি নিউরনের স্ট্রাকচার বলো, এটা একটু ছোট বাচ্চার মতন হয়ে যাবে, তবে বলতে পারো তোমরা এই 11-এরই, এই মানে সরি, হ্যাঁ, 11-এই তোমাদের নিউরাল কন্ট্রোল আছে, যেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে আছে। তোমরা ওখানে নিউরনের স্ট্রাকচার নিয়ে বলতে পারবে, সাইন্যাপসিস নিয়ে বলতে পারবে, তো এ পার্টে আমি সেটা আলোচনা করছি না। ঠিক আছে, এরপর হচ্ছে সার্কুলেটরি সিস্টেম। দেখো যেটা ফ্রগের সার্কুলেটরি সিস্টেম, এটা কিন্তু তুমি ভালোভাবে ডেসক্রাইব করতে পারবে, তুমি ছবিও আঁকতে পারবে, কিন্তু ছবিটা সবসময় যেন কী হয়, ডায়াগ্রামেটিক হয়। কী হয়, ডায়াগ্রামেটিক ছবি আঁকবে তোমরা। ঠিক আছে, এবং একে যে ডাবল সার্কুলেশনের ব্যাপারটা সেটা তোমরা প্রপারলি ডেসক্রাইব করতে পারবে। রেসপিরেটরি সিস্টেম না বলাই ভালো, নার্ভাস সিস্টেম না বলাই ভালো। এরপর আসি আমি রিপ্রোডাক্টিভ সিস্টেম। এটা কিন্তু একটা ভালো জায়গা, এবং যখন তোমরা এটা বলবে ওই ইভলিউশনকে টেনে টেনে বলবে, কিছু কিছু ক্ষেত্রে দরকার পড়লে যে হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেমের সাথে ফ্রগের রিপ্রোডাক্টিভ মানে সিস্টেমের কোথায় মিল রয়েছে, কোথায় অমিল রয়েছে, গল্পের ছলে, মানে আমার পড়ানোটার জন্য একদম স্ট্রিক্ট হেড না করে, দেখো এটা পার্থক্য, দেখো এটাই, তুমি কিন্তু গল্পের মতন করে বলবে। সেক্সুয়াল ডাইমরফিজমের কথা দিয়ে তুমি তোমার গল্পটা তুমি শুরু করবে। ঠিক আছে, এবং তারপর তুমি যেখানে বিডার্স অর্গান, এই সমস্ত জিনিসগুলোকে তুমি অ্যাড করবে, এবং ছবি আঁকার যদি এবিলিটি থাকে তুমি এখানে ছবি আঁকতে পারবে। যারা খুব এফিশিয়েন্ট ছবি আঁকাতে তারাই কিন্তু এই পার্টটা সিলেক্ট করবে। ঠিক আছে, না হলে আমি তোমাদের বলছি যে চ্যাপ্টার 7টা রয়েছে, সেটাও যে সমস্ত জিনিসগুলো দেওয়া আছে, সেই যেমন প্যারেনকাইমা টিস্যুকে যদি আমি পড়াতে যাই কেমন অসুবিধায় পড়বো, যেমন শুধু প্যারেনকাইমার ক্যারেক্টারিস্টিক্সগুলো বলতে হবে। তো এই পার্টগুলো আমি অন্তত পছন্দ মানে করছি না, বা তোমাদেরকে আমি সাজেস্ট করছি না যে তোমরা এগুলো ডেমোর জন্য নিজেরা চয়েস করো, তারা বললে তুমি বাধ্য। ঠিক আছে, এরপর আসছি সেলের গল্পে, যে চ্যাপ্টার 8 ইউনিট অফ লাইফ। ঠিক আছে, সেল থিওরি না বলবে না, স্ট্রাকচার অফ প্রোক্যারিওট ইউক্যারিওটিক সেলস না না না, এগুলো তোমার হওয়া উচিত নয়। হ্যাঁ, তুমি ক্রোমোজোমের প্যাকিং বলতে পারো, এই টপিকের মধ্যে নেই কিন্তু আছে। আচ্ছা, এরপর তোমরা বলতে পারো যে প্ল্যান্ট সেল এবং অ্যানিমাল সেল, এই সমস্ত করতে যাবে না। সেল এনভেলাপ,
ঠিক আছে। সেল মেমব্রেন, তোমার এইটা একটা ভালো জায়গা হতে পারে যে তুমি কি করলে, প্লাজমা মেমব্রেনকে পড়াতে শুরু করলে। প্লাজমা মেমব্রেন, কিন্তু এখানেও তোমাকে কিন্তু কিছুগুলো ইনফরমেশন দিতে হবে, কিন্তু এখানে তুমি কিছুগুলো ইনফরমেশনকে ইন্টারেস্টিং ওয়েতে দেওয়ার জায়গা আছে, যেমন কোলেস্টেরল, ঠিক আছে, ওই যে লিপিডগুলো, অ্যাম্পিপ্যাথিক কেন, তারা এক্সটার্নাল এনভায়রনমেন্টকে যারা ফেস করে আছে তারা ওয়াটারের কন্ট্যাক্টে আসতে পারে, মাঝখানটাকে কি করা হয়েছে, হাইড্রোফোবিক করা হয়েছে, আবার সাইটোপ্লাজমের দিকটাকে হাইড্রোফিলিক করা হয়েছে, এই সমস্ত জিনিসগুলো বলতে পারবে। ফ্লুইড মোজাইক মডেলের গল্প বলতে পারবে, তাদের অ্যাকচুয়ালি তাদের ফিজিক্যাল স্টেট বলে এটা দিয়ে শুরু করবে, যে ফ্লুইড মোজাইক মডেল তাদের ফিজিক্যাল স্টেটটাকে কী করে, ডেসক্রাইব করে। কেমিক্যাল নেচার আমাদের আগেই জানা ছিল, এই নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই। এই জোনাথন সিঙ্গার এবং গার্থ নিকলসন তাদের ফিজিক্যাল স্টেটটা তারা অ্যাকচুয়ালি কেমনভাবে আছে, ঠিক আছে, সেই জিনিসটাকে তারা ব্যাখ্যা করেছেন ফ্লুইড মোজাইক মডেল দিয়ে। এবং তোমরা বলবে যেখানে ফ্লুইড কাকে তারা বলেছিলেন, এবং মোজাইকগুলোকে, মানে ফ্লুইডের মধ্যে যে মোজাইকগুলো তারাকে, কিছু বাস্তব উদাহরণ দিয়ে তোমরা প্লাজমা মেমব্রেনকে ডেসক্রাইব করতে পারো। সেল এনভেলাপ, তোমরা এখানে সেল ওয়ালকেও বলতে পারো, ভালো জায়গা, কিন্তু আমি বলবো সেল ওয়ালকে বলতে গেলে বাই চান্স যদি বিপদে পড়ো, আমি তোমাদেরকে কিছু কথা বলছি যে সেল ওয়াল হচ্ছে প্লাজমা মেমব্রেনের বাইরে একটা এনভেলাপ। কারা দেখায়, যাদের মধ্যে সফিস্টিকেটেড সেল অ্যাডিশনের জন্য মেকানিজম থাকে না, তারা সেল ওয়াল দেখায়। এই সেল ওয়ালটা অ্যাকচুয়ালি স্টিকি মেটেরিয়াল সেলের সাথে সেলকে যুক্ত করতে কাজে লাগে। আমরা বইয়ে পড়ি যে সেল ওয়াল নাকি কোষকে কী করে, সুরক্ষা প্রদান করে, না, এটা আর গৌণ কাজ। সেল ওয়াল অ্যাকচুয়ালি কী করে, সেলের সাথে সেলকে জয়েন করে। এবং দুনিয়াতে যারা যারা সেল ওয়াল দেখায় তারা সবাই কিন্তু কার্বোহাইড্রেট নির্মিতই, ঠিক আছে, সেটা মানে ভ্যারি করে। ফাঞ্জাইদের ক্ষেত্রে কাইটিন, প্ল্যান্টদের ক্ষেত্রে সেলুলোজ, পেকটিন, ঠিক আছে, কোথাও পাবো হয়তো আমরা সিলিকন ডাইঅক্সাইড থাকে, মানে সেল ওয়ালে সেলুলোজ পেকটিনের সাথে সিলিকন ডাইঅক্সাইড থাকে, ঠিক আছে, আবার কোথাও পাবো আমি পেপটিডোগ্লাইকান, দ্য অল আর কার্বোহাইড্রেট। এটা মাথায় রেখে তোমরা সেল ওয়াল সম্পর্কিত একটা জিনিস বানাতে পারো, ইন্টারেস্টিং ওয়েতে বানাতে পারো, ঠিক আছে। তো আমার মনে হয় বেটার টপিক হবে প্লাজমা মেমব্রেন। এরপরে তোমরা যদি সেল অর্গানলি চুজ করতে পারো, তোমরা যদি করো তাহলে নিউক্লিয়াসকে বলবে, কিন্তু একটু উঁচু মানের নিউক্লিয়াস বলবে, হ্যাঁ, যে নিউক্লিয়াসের মধ্যে মস্তিষ্ক বলা হয়, এই শব্দগুলো উচ্চারণ করবে না। যে ব্রেন অফ সেল বলে চলবে, ইংরেজি শব্দ ব্যবহার করবে এই ক্ষেত্রে, ব্রেন অফ সেল বলবে। তারপর তুমি স্ট্রাকচার বলবে, সেখানে এনপিসির গল্প বলতে পারো, যে সত্যি বাবা এখানে তো তোরা পড়বে কিছুদিন বাদে, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন পড়বে, তো এই যে সেলের সাথে মানে নিউক্লিয়াসের সাথে সাইটোপ্লাজমের যে কানেকশন সেটা কার মাধ্যমে হয়, ঠিক আছে, সেই জিনিসগুলো বলবে। তো নিউক্লিয়াসটাকে ল্যামিনার, মানে নিউক্লিয়ার ল্যামিনার কথা বলবে, সে কেমনভাবে স্ট্রাকচারাল রিজিডিটি দেয়, ঠিক আছে, সেখানে রেটিকুলামটাই যে আলটিমেটলি কনডেন্স হয়ে ক্রোমোজোম তৈরি করে, সেই জিনিসগুলো বলবে। নিউক্লিয়াসটাকে পড়াবে নিউক্লিয়াসের ফাংশনাল অ্যাসপেক্টটাকে বজায় রেখে, মানে নিউক্লিয়াসের শুধু গঠনই বলবো, কিন্তু গঠন বলতে বলতে আমি ফাংশনাল অ্যাসপেক্টটাও কিন্তু বলে যাব, এখানে ট্রান্সক্রিপশন হয়, এই সমস্ত জায়গাগুলো নিউক্লিয়াসকে তুমি যদি পড়াও তাহলে এগুলো বলবে। তোমার মাইটোকন্ড্রিয়া একটা ভালো জায়গা হতে পারে, তুমি মাইটোকন্ড্রিয়া পড়ালে কিন্তু মাইটোকন্ড্রিয়ার মতন করে পড়াবে, ইটিএসের গল্প বলবে, এবং মাইটোকন্ড্রিয়ার যেগুলো অ্যানালগাস স্ট্রাকচার সেই জায়গাগুলো তুমি ইচ্ছা করলে একটু একটু গুঁজে দিতে পারো, ঠিক আছে। রাইবোজোম বলবে না, মানে পারবে না বলতে, ইউক্যারিওট প্রোক্যারিওট দুটো বলতে বলবে, এবং তুমি মাথায় রাখবে এখান থেকে তোমাকে কী কী প্রশ্ন করা হবে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। প্লাস্টিড, এটা একটা টপিক হতে পারে, তুমি এখান থেকে প্লাস্টিডকে ডেসক্রাইব করতে পারো, কিন্তু তোমার এটার জন্য ফটোসিনথেসিসে ভালো করে আইডিয়া থাকা দরকার। মানে প্লাস্টিড পড়াতে যে লিউকোপ্লাস্টিড, অ্যামাইলোপ্লাস্টিড পড়িয়ে চলে এলাম, না, এটা হওয়া উচিত নয়। প্লাস্টিডকে প্লাস্টিডই রেখে দাও, ঠিক আছে, তার কোনখানে কি আছে, কোনটা থাইলাকয়েড মেমব্রেন, ঠিক আছে, থাইলাকয়েড মেমব্রেনটা যেটা কি তৈরি করে, গ্রানাল অ্যামিলি তৈরি করে, ওই থাইলাকয়েড মেমব্রেনই যদি একটু বেশি বাড়াবাড়ি করে নেয়, অন্য গ্রানার সাথে অ্যাটাচড হয়ে যায়, সেই স্ট্রোমাল অ্যামিলি তৈরি করে, কোনখানে ফটোসিস্টেম মোটোসিস্টেম থাকে, এইগুলো তোমাকে বলতে হবে, ঠিক আছে। মাইক্রোবডিজ না বলবে না, সাইটোস্কেলিটন বলবে না, সিলিয়া ফ্ল্যাজেলা একদম বলার দরকার নেই, সেন্ট্রিওল তো বলতেই যাবে না, কারণ ছবি যদি আঁকতে যাও তাহলে তুমি ছবি এঁকেই বাড়িয়ে আসবে, আর কিছু করতে হবে না। এরপরে আসছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোজোম, ঠিক আছে, এবং ভ্যাকুয়াল, মানে যেটা জিইআরএল সিস্টেম, ঠিক আছে, বা এন্ডোমেমব্রেন সিস্টেম, এটা সম্পর্কে ওদের যে কনসেপ্ট সেটা খুব সামান্য দেওয়া আছে, কিন্তু তুমি যদি বাই চান্স তারা বলে যে তুমি বলো, তাহলে এই পুরো পার্টটাকে তুমি গল্পের ছলে বলতে পারো, যে কি কি হয় অ্যাকচুয়ালি, যে কিভাবে বাউন্ড রাইবোজোম, মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে বাউন্ড অবস্থায় রাইবোজোম কি করে, তার
ট্রান্সলেশন করে, এবং ট্রান্সলেশন হওয়ার মানে সঙ্গে সঙ্গে মানে সাইমালটেনিয়াসলি, ঠিক আছে, ওইটা কি হয়, ওটা প্রসেসিংটা স্টার্ট হয়ে যায়। সেখানে গ্লাইকোসাইলেশনের গল্প একটু বলতে পারো, সেখানে ফোল্ডিংয়ের গল্প বলতে পারো। তুমি বলবে যে প্রোটিনটা তৈরি হয়, সেই সদ্যজাত প্রোটিনটা সক্রিয় হয় না, তাকে সক্রিয় করতে গেলে কিছু প্রসেসের মধ্যে যেতে হয়, যেমন ফোল্ডিংয়ের মধ্যে হয়, ফোল্ডিং করতে হয়, এই সমস্ত কীর্তিকলাপ করতে হয়। সেই কীর্তিকলাপগুলো কার মধ্যে হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে হয় পার্শিয়ালি, কিছুটা গলগির মধ্যে হয়, এবং গলগি কী করে, ওদেরকে নির্দিষ্ট জায়গায় প্রেরণ করে। এখানে ভেসিকলের কনসেপ্টে আসবে। কোপ 1 কোপ 2 ক্ল্যাথরিন কোটিং মোটিংয়ের গল্প বলবে না, সাধারণ গল্প বলে যাবে যে কি হয়, তাদের ফেটটা, তাদের কাজটা, সাধারণ কাজটা একটু টেকনিক্যাল ওয়েতে মাথায় বসানোর চেষ্টা করবে, ঠিক আছে, মানে সবগুলোকে একসাথে টেনে বলবে। এখানে সিস্টারনি মিস্টারনি তুমি আঁকলে এঁকে দাও যে এগুলোকে সিস্টারনি বলে, সামান্য একটা কথা বলে চলে যাও, ওই জায়গায় এমফ্যাসিস দিও না, তোমার এমফ্যাসিসটা কাজে থাকবে, ঠিক আছে, এটার গঠনের থেকে এটার কাজটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে আসছি আমি বায়োমলিকুল, সেটা নিয়ে তোমাদের আমি আগেও বলেছিলাম, 9-10-এ যা বলবো 11-12 খুব একটা জিনিসটা চেঞ্জ হবে না। প্রোটিনকে তোমরা বায়োমলিকুলসে চুজ করবে না, কারণ প্রোটিনের বলবে কি তুমি, প্রোটিনের তুমি প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি এবং কোয়াটারনারি স্ট্রাকচার, যদি তুমি সেকেন্ডারি দুটো স্ট্রাকচারকে আঁকো, আলফা হেলিক্স এবং বিটা শিট, তুমি আঁকতে পারবে, আর একে তুমি বোঝাবে কি, তাই প্রোটিনকে চট করে পড়াতে যাবে না। তোমরা পড়াতে পারো কার্বোহাইড্রেট, কিন্তু কার্বোহাইড্রেটকে পড়ালে তোমরা এটা মাথায় ভেবে নেবে যে কার্বোহাইড্রেট থেকে তোমাকে কী কী প্রশ্ন করতে পারে, তোমাকে এখান থেকে কিন্তু বিঁধে দিতে পারে প্রশ্নে, তাই তুমি কার্বোহাইড্রেটকে চুজ যখন করবে 5বার ভেবে নেবে যে কার্বোহাইড্রেটে পাইরান ফিউরান বলবে, মানে মনোস্যাকারাইড দিয়ে তুমি স্টার্ট করবে, রেশিও বলবে, ঠিক আছে, কোনটাতে মিষ্টি হয়, কোনটাতে সুইটনেস কমে, অ্যালডো সুগার, কিটো সুগার, রিডিউসিং, নন রিডিউসিং এন্ড, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, ঠিক আছে, এটি এক ধরনের সমযোজী বন্ধন, এগুলো বলবে, পলিস্যাকারাইড ফরমেশন দেখাবে, ঠিক আছে, এর কাজ কি, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো বলতে পারো। তো আমি বলবো যে কার্বোহাইড্রেট চুজ করলে কিন্তু তুমি তোমার কোশ্চেনগুলো, আইসোমারের কোশ্চেনগুলো, এপিমার, এনজিওমার, ঠিক আছে, কোনটা অ্যানোমেরিক কার্বন, কোনটা আলফা বিটা কার্বন, এই সমস্ত জিনিসগুলো তুমি যেন রেডি হয়ে থাকো, ঠিক আছে। লিপিড সিলেক্ট করার প্রয়োজন নেই। হ্যাঁ, এখান থেকে যদি তোমাকে সিলেক্ট করতে হয় ওন চয়েস, তাহলে তুমি নিউক্লিক অ্যাসিড সিলেক্ট করবে। নিউক্লিক অ্যাসিডে বলার মতন কিন্তু জায়গা রয়েছে। নিউক্লিক অ্যাসিড কীভাবে পড়াতে হয় আমি তোমাদেরকে মোটামুটিভাবে বলেছিলাম আগেরটাতেই, ঠিক আছে। এরপরে আসছি এনজাইমস। এনজাইমের টাইপস মাইপসে যাবে না, প্রপার্টিসেও যাবে না। আমি বলছি যদি এনজাইমের অ্যাকশনটা তুমি বলতে পারো, তুমি বলতে পারো, তোমার এটাকে চয়েস হিসাবে তুমি রাখতে পারো। মানে এই ইকুয়েশনটা এনজাইম প্লাস সাবস্ট্রেট, এখান থেকে কি হয় ইএস কমপ্লেক্স, এখান থেকে কি হয় এনজাইম প্লাস প্রোডাক্ট, এটা কেমনভাবে হয়, কত বড় থাকে, কোনটা অ্যাক্টিভ সাইট, লক অ্যান্ড কি মডেল, ইন্ডিউসড ফিট মডেল, এই সমস্ত বলে তুমি শুধুমাত্র এই জায়গাটা দেখাতে পারবে, এবং সাথে এখানে বলে দেবে এনজাইমের স্ট্রাকচার যখন পড়াবে, যেটা মোটামুটি প্রোটিন নির্মিতই থাকে এবং প্রোটিনের সাথে কিছুটা প্রোটিন পার্ট থাকে, সেটা কোন সময় কোফ্যাক্টর হয়, কোন সময় প্রস্থেটিক গ্রুপ হয়, এবং কোন সময় মেটাল অ্যাক্টিভেটেড হয়। তো এটা খুব সামান্য, এটাতে তুমি ডেসক্রিপশনটা তোমার এই জায়গাটাই গুরুত্বটা থাকবে না, তোমার গুরুত্বটা থাকবে এই রিয়াকশনটাতে। আচ্ছা, এখানে এনজাইম ইনহিবিশনেরও ব্যাপার আছে, মাইকেলিস মেন্টেন্স লয়েরও ব্যাপার আছে। না, মাইকেলিস মেন্টেন্স ল তুমি এখানে পড়াতে যাবে না, ঠিক আছে। তুমি অযথা বলে, তুমি যদি এটা তোকে ফুল কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তবে যেই তুমি মাইকেলিস মেন্টেন্স কথাটা উচ্চারণ করবে, নাহলে কথাটা উচ্চারণ করবে না, ঠিক আছে, নাহলে তোমাকে ওখানে বিঁধে খাবে, ঠিক আছে। যদি কনসেপ্ট থাকে তবে যেই তুমি করবে, আর যেটা থাকবে না তাহলে তোমরা এটা করবে না, ঠিক আছে। ইনহিবিশন পড়াতে পারো, কিন্তু ইনহিবিশন পড়ানোর সাথে সাথে এটাও মাথায় রাখবে, লাইনউইভার প্লটিংটা কিন্তু তোমরা ভাইবার জন্য রেডি করে রাখবে, যে কোনটাতে কি হয়, মানে y=mx+c এই ইকুয়েশনে যে ফেলা হয় গ্রাফটা, এই গ্রাফটা করবে, ঠিক আছে। এরপরে আছে চ্যাপ্টারে 10-এর গল্প, লাস্ট চ্যাপ্টার। এখানে রয়েছে কি তোমার সেল সাইকেল। দেখো, সেল সাইকেল খুব ইন্টারেস্টিং জায়গা, কিন্তু ডেমোর জন্য একদম ভালো নয় আমার মতে। সেল সাইকেলে তুমি বলো তো কী বলবে, এই ঘড়ি আঁকবে, এরকম ঘড়ি আঁকবে, এখানে G1 G2 S এইসব আঁকবে, G1 S G2 M, কী হবে এঁকে? তুমি একটাকেও ডিসক্রাইব করতে পারবে না। G1-এ এক গাদা ঘটনা ঘটে, সেটার সাথে রিলেটেড হচ্ছে তোমার S, ঠিক আছে, এসের সাথে রিলেটেড তোমার G2, তুমি কাকে ডেসক্রাইব করবে? তুমি যতক্ষণ না পুরোটা ডেসক্রাইব করবে, এই সেল সাইকেলটা কিন্তু ইনকমপ্লিট থাকে। হ্যাঁ, তুমি ছোটো ছেলের মতন শুরু করতেই পারো, যে এটা একটা প্রিপারেটরি ফেজ, এরপর অ্যাকচুয়াল ডিভিশনটা হবে, এটা তো তোমার 9-10-এর জন্য ঠিক আছে। কিন্তু তুমি অ্যাকচুয়ালি সেল সাইকেল যখন 11-12 ডেসক্রাইব করবে, তুমি সাইক্লিন ডেসক্রাইব করতে পারবে? সেটা ডেসক্রাইব করতে অনেকটা সময় লেগে যাবে। তুমি ডেসক্রাইব করবে কেন? আগে ঘটনাগুলো ডেসক্রাইব করতে হবে তো, যে কী ঘটে না ঘটে, তারপরে তুমি ট্রানজিশন ডেসক্রাইব করবে, রেগুলেশন ডেসক্রাইব করবে। তাই অযথা আমার মনে হয় সেল সাইকেল টপিকটা এটা না সিলেক্ট করাই ভালো।
আমার আমার যেটা পার্সোনাল ভিউ। কারণ এখানে বলার মতন অনেক জায়গা আছে, কিন্তু সেগুলো তুমি কোনোটাই ভালো করে বলে উঠতে পারবে না, টাইম কনজিউমিং ব্যাপার। এবং তুমি যদি পুরোটা না কমপ্লিট করো তাহলে এই সাইকেলটার কোনো গুরুত্ব রইলো না, ঠিক আছে, চাকা হয়ে পড়ে থাকবে, সাইকেল আর হবে না ওটা, ঠিক আছে। মাইটোসিস মিওসিস ইজ রিলেটেড টু সেল সাইকেল অ্যান্ড দেয়ার সিগনিফিকেন্স। হ্যাঁ, তুমি যদি তোমাকে বলে যে এখান থেকেই তোমাকে বলতে হবে, তুমি মাইটোসিসের মিওসিসের গল্পটা বলবে, যে মাইটোসিস কেন আর মিওসিস কেন, দুটোকে আমরা বলছি হয়তো সেল ডিভিশন, কিন্তু মিওসিসের যে এসছে এই ডিভিশনটা কেন এসেছে, কি মেনটেন করার জন্য এসছে, আর মাইটোসিস কোথায় ঘটে, এটা কী রকমের, যে আমাদের ডেলি মাইটোসিস ঘটে, মিওসিস কিন্তু ডেলি ঘটে না। যখন মানে আমাদের গ্যামেট তৈরি হয়, সেই গ্যামেট তৈরি হওয়ার সময় মিওসিস ঘটে, এবং এই গ্যামেটের মিলনের ফলে কি হয়, আমাদের যেটা প্লয়েডি লেভেল বা ক্রোমোজোম নাম্বার দিয়ে বলবে, সেটা মা বাবার সাথে সেম থাকে। যদি মা বাবা যদি মাইটোসিসের মাধ্যমে গ্যামেট তৈরি করতো, তাহলে সেই গ্যামেটগুলো যদি মিলিত হয়ে সন্তান তৈরি হতো, তাহলে সন্তানে কী হতো, ডাবল ক্রোমোজোম থাকতো। এই এরারটাকে রেকটিফাই করার জন্য কাকে নিয়ে আসা হয়েছে, মিওসিসকে নিয়ে আসা হয়েছে। মিওসিস অনেক পরে আসা ডিভিশন, ঠিক আছে, ইভলিউশনে। মিওসিস চট করে আসেনি, এবং এটা হয়ও না ডেলি যদি হয় সেটা হচ্ছে মাইটোসিস সব ক্ষেত্রে। তাহলে তুমি এরকম একটা কনসেপ্ট দিতে পারো, কিন্তু এই কনসেপ্টটা তুমি বেশিক্ষণ চালাতে পারবে না। তো এই জায়গাটাকে আমি বলবো যে পড়ানোর দরকার নেই, এটা তাদেরকে রেখে দাও, তারা যদি প্রশ্ন করেন ভালো করে পড়ে যেতে হবে, ঠিক আছে, ডেমোর জন্য নিজে সিলেক্ট করতে যেও না। তাহলে আজকে ছিল এই কথা, অনেকগুলো কথা আমি একসাথে বললাম, কেমনভাবে পড়াবে না পড়াবে তার গল্প বললাম, একটু তোমরা দেখে নিও প্রত্যেকে, ঠিক আছে। আমি আমার মত বললাম, আমি প্রথমেই বললাম ছবি আঁকার জিনিসগুলো আমি আগেই বাদ দিয়ে দিয়েছি। এমনও ঘটনা ঘটতে পারে হয়তো আমি ভালো ছবি আঁকতে পারি না, সেটার জন্য হয়তো ওই জায়গাগুলো আমার পছন্দ নেই, ঠিক আছে। তোমরা আরও নিজেরাও ভালো করে দেখো, ঠিক আছে, যে কোন কোন জায়গাগুলো, এর থেকে আরও যদি কোনো ছোটো ছোটো জায়গাকে বাছা যায়। যেমন আমি তোমাদেরকে একটা ছোট কথা বলছি, যে তোমরা মনে করি এই যে ক্লাসিফিকেশন দিয়েছে সেলিয়েন্ট ফিচার, মানে চ্যাপ্টার 3, তোমরা একটা সিম্পল সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের তোমরা কি করতে পারো, একটা ডেমো বানাতে পারো, যে সেক্সুয়াল রিপ্রোডাকশন এবং অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের পার্থক্যটা কোথায় অ্যাকচুয়ালি, ঠিক আছে। আমার দেখবে ভিডিও করা আছে, এই চ্যানেলেই দেওয়া আছে, যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কোথায়। এটা কিন্তু একটা ডেমোর জন্য কনসেপচুয়াল টপিক, ঠিক আছে। অনেকেই সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের গল্প বলি, কিন্তু আদতে আমরা এটুকু বলে ছেড়ে দিই যে ওটা গ্যামেটের জন্য হয়, এটা স্পোরের জন্য হয়, কিন্তু অ্যাকচুয়াল যে ডিফারেন্সটা কোন জায়গায়, কি বেনিফিশিয়াল সাইডস রয়েছে, কি খারাপ সাইড রয়েছে, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে তোমরা একটা ডেমো বানাতে পারো। মানে এটাকে তুমি কি করলে, এই সমস্ত জায়গা থেকে নিজের মতন করে বেছে নিলে, ঠিক আছে। তারা তোমাকে বলতে পারবে না যে তুমি এই টপিক থেকে বলছো না, অন্য কিছু বলছো না, তুমি এই টপিককে রেখেই তুমি বানাতেই পারো এরকম কিছু জিনিসকে, ঠিক আছে। তাহলে আমি এখানে আমার মতামত ব্যাখ্যা করলাম, তোমরা অনেক দিন ধরে বলছিলে, ঠিক আছে। আমি এরপর নেক্সট সেমিস্টার 2টা ধরবো, ঠিক আছে, তারপরে ওই সেমিস্টার 3 মানে 12-এ চলে যাব, এবং সেমিস্টার 4, ঠিক আছে। তো এইভাবে আমি এগোবো, সময় লাগবে, কারণ এটা আমি আরও বলছি যে অনেক বড় জায়গা, বলতে বলতে অনেকটা সময় লাগবে, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ।